শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি এই সময়ের অনলাইন ক্লাসে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হবে তাদের জন্যই এই ক্লাস। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো তোমরা এখন একটু বিজি সময় পার করছো, অনেক দিন ফ্রি থাকার পরে। এখন আসলে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা সবাই অবহিত আছো সকলেই, এবং অলরেডি অনেকে লেখা শুরু করেছো, কেউ শেষও করে দিয়েছো। অনেকেই অনেক প্রশ্ন করছো এখনও, অনেকে লিখে আবার কেটে বাদ দিচ্ছ। তো যারা এখনও লেখনি বা যারা এখনও কিছুটা কনফিউশনে আছো যে তোমার লেখাটা ঠিক হলো কিনা বা হাইয়েস্ট মার্কস পাওয়ার জন্য সেটা উপযুক্ত কিনা, আজকের ক্লাস দেখলে সেটি মিলিয়ে নিতে পারবে। এবং তোমরা আগের একটি ক্লাস দেখেছো, ডক্টর ব্রজেন্দ্রনাথ স্যার ক্লাস নিয়েছেন, আগের ক্লাস অ্যাসাইনমেন্ট 1-এর উপর ক্লাস নিয়েছে। আমি সেটু কিছুটা রিপিট করব এবং আমাদের স্যার যেটা ডিসকাস করেননি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস, সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আশা করবো তোমরা সাথে থাকবে এবং তোমাদের কোনো যে কোয়েশ্চেনটা তোমার জানা নাই সেটা কমেন্ট বক্সে তুমি কোয়েশ্চেন করতে পারো। কমেন্ট বক্সে হাবিজাবি এসব না লিখে তুমি তোমার দরকারি যে জিনিসটা সেটি তুমি লিখতে পারো, আমি মাঝে মাঝে চেক করব। তো উত্তর দেওয়ার মতো যদি মনে হয় যে হ্যাঁ এটি দরকার তোমার জানো, সেটি অবশ্যই অ্যান্সার দেবো সবাই। তো খেয়াল রাখবে, এবং অলরেডি যদি কোনো প্রশ্ন মনের মধ্যে এসে থাকে সেটা অলরেডি করা শুরু করো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করতে যাই। অ্যাসাইনমেন্ট 1-এর উপর প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য রুব্রিক্স অনুসারে তোমাদের যে সিক্রেটসগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। তো আমাদের প্রথমে অ্যাসাইনমেন্টটা ছিল পরমাণু মানে গুণগত রসায়ন অধ্যায় 2-এর উপর। অধ্যায় 2-এর সামান্য একটি অংশ নিয়ে কিন্তু এই অ্যাসাইনমেন্টটি। তো এখানে একটা কথা বলে রাখি, অনেকে লেংথ বাড়াচ্ছে পৃষ্ঠার পর পৃষ্ঠা। একটু কথা বলি, যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় রাদারফোর্ড মডেল সম্পর্কে লেখো আর বোর মডেল সম্পর্কে কিছু বলতে বলা হয়, তুমি পরীক্ষাতে কিন্তু এই বিজ্ঞানী নিলস বোরের কোন দেশের বিজ্ঞানী এবং কিভাবে কি এইসব কিছু লিখবা না, কিন্তু সরাসরি বোর মডেলের স্বীকার্যগুলো লিখবা, সীমাবদ্ধতা যেটা চায়। কিন্তু অনেকেই মানে বইয়ে যেটা আছে, আমরা একটা জিনিস তোমাদেরকে নিরুৎসাহিত করছি, তোমাদের স্বকীয়তা থাকতে হবে, লেখার মধ্যে নিজস্বতা থাকতে হবে, এর একটা মার্কস আছে। সবার লেখা যখন একই রকম হয়ে যাবে তখন কিন্তু আমাদের মধ্যে মানে একটা ডিফারেন্স করার জন্য কিন্তু আমরা অনেক কিছু খুঁজবো, যে তার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে কিনা বা নিজের বিচার বুদ্ধিতে কিছু লিখছে কিনা, সরাসরি বই কপি করছে। এটা কিন্তু আমরা টিচাররা যারা অভিজ্ঞ তারা কিন্তু দেখলেই বুঝতে পারবো। সেটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি রুব্রিক্সের একটি তথ্য এখানে আছে, যেমন বলছি তোমাদের আমি, যেটা দেখে আমরা মার্কস দেব বেশি বেশি, সেটার একটি পয়েন্ট আমি তোমাদের পড়ে শোনাই। সেটি দেখলে বুঝতে পারবে যে তোমাকে কিভাবে এটা লিখতে হবে। তোমার প্রয়োজনীয় পরের স্লাইডটা দেখি, পরের স্লাইডটা আচ্ছা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম, যেটা দেখো অতি উত্তম মার্কস পাওয়ার জন্য মানে হাইয়েস্ট মার্কস পাওয়ার জন্য যে নির্দেশনাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো এগুলা। প্রথমটা হচ্ছে পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তুর সঠিক ও ধারাবাহিক। সঠিক তো লিখতেই হবে, ভুল লেখার তো কোনো মানে উপায় নেই। এখানে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে সিকোয়েন্সে আমরা সাজিয়েছি অ্যাসাইনমেন্টটা, যে সিকোয়েন্সে সাজিয়েছি সিকোয়েন্সটা তোমরা অলরেডি অবহিত আছো, সেভাবেই লিখেছো। যেমন পরমাণু মডেলের পরে রাদারফোর্ড মডেল, বোর মডেল। আমরা কিন্তু এই দুটি মডেলই কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়াই, এই রাদারফোর্ড এবং বোর দুটি মডেলের ধারাবাহিক। রাদারফোর্ড মডেল লেখার সময় রাদারফোর্ড মডেলের যে পরীক্ষণ আছে, সিদ্ধান্ত, যদিও এটি সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া হয়নি, তারপরেও তোমাকে লিখতে হবে। পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত বা যেটাই হোক এই ধরনের লিখে দিলে একটা পিকচার দিলা। তারপরে বোর্ডের পরমাণু মডেল একইভাবে কিন্তু তুমি, স্যার অবশ্য আগেই বলেছেন এটা, ডক্টর ব্রজন স্যার বলেছেন, তারপর বলছি আমি। লেখার পরে সীমাবদ্ধতা যেমন সীমাবদ্ধতাকে কিন্তু বিশেষ হাইলাইট করা হয়েছে। ওইখানে অসংখ্য সীমাবদ্ধতা আছে। তো একটি জিনিস আবার তোমাদের বলি,
আমরা কিন্তু তোমাদের যে যে টেক্সট বুকের যে বইগুলো আছে, অর্থাৎ শিক্ষাক্রম থেকে যে বইগুলো দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, সেই বইগুলোর যে তথ্যগুলো আছে সেগুলোকেই সাপোর্ট করব। তুমি অবশ্যই কিন্তু এই সমস্ত তথ্যের জন্য অনার্সের বই বা ইংরেজি বই, বড় বড় বই আছে, হায়ার মানে কেমিস্ট্রি আছে, সেগুলো দেখে দেখে লিখবে না। কিন্তু আমাদের কাছে যদি প্রতীয়মান হয় যে তুমি এগুলা অনেক মানে বড় ক্লাসে, অনার্সের ক্লাসে দেখে লিখছো, তাহলে কিন্তু সেটা সমস্যা হবে। অবশ্যই তুমি কিন্তু তোমার সিলেবাসের বা তোমাদের যে বইগুলো আমরা প্রেসক্রাইব করি সেই বইয়ের হেল্প নিবা, সেই বই, অন্য কোনো বই না। আচ্ছা, এরপরে 2 নম্বর পয়েন্ট আছে তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গতিপূর্ণ। আচ্ছা, তথ্য এক ধরনের কথা, তত্ত্ব এক ধরনের কথা। তথ্য জেনারেল ইনফরমেশন, ওই এটা সম্পর্কে তুমি যেটা জানো সেটা তত্ত্ব। তত্ত্ব হচ্ছে, যেমন তত্ত্ব একটা এক্সাম্পল দিই আমি। তুমি যখন ইলেকট্রন বিন্যাসে আউটবাউ নীতিটা লিখবা, আউটবাউ নীতিটা, তো আউটবাউ নীতির সম্পর্কে তথ্য হচ্ছে যে আসলে পরমাণুর অভ্যন্তরে যে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়, মানে একাধিক ইলেকট্রন বিশিষ্ট, তো বেশিরভাগ পরমাণু তো একাধিক ইলেকট্রন বিশিষ্ট একটি ছাড়া, তো এর মধ্যে যে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে সেটার জন্য কিন্তু আমরা আউটবাউ নীতিটা পড়ি। ওইখানে যে ওখানে তত্ত্বটা কি, তত্ত্বটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, এবং দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির কোনটি উচ্চ শক্তির তা n+l এর মাধ্যমে জানা যায়। এই যে এটা কিন্তু তত্ত্ব, এটা থিওরি, এটা থিওরি। এটা তবে তথ্য দেখলা, তত্ত্ব দেখলা, ধারণা। এরপরে এটা যখন ইলাবোরেট করতে যাবা, এক্সাম্পল দিয়ে ইলাবোরেট করতে যাবে কোন একটা সার্টেইন একটা এলিমেন্টস নিয়ে তার ইলেকট্রন বিন্যাস লিখে, বা কিভাবে 1s এর পরে 2s আসছে কেন, 2s এর পরে 2p কেন আসছে, 2p পরে 3s কেন আসছে, এই যে এই প্রসঙ্গটি, এইগুলো কিন্তু মানে ইলাবোরেশন, ব্যাখ্যাগুলো আর কি। তারপরে যেটা লিখবা সেটা হচ্ছে এই তো তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র, কাছাকাছি অনেকগুলোই। নেক্সট হচ্ছে লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান। আমি কিন্তু তোমাদের মানে ফুল মার্কস পাওয়ার জন্য, যারা 16তে 16 পাওয়ার জন্য যে যে পয়েন্টগুলো লাগে সেগুলো কিন্তু শেয়ার করছি। একটি পয়েন্ট আছে লেখায় লক্ষণীয় মাত্রা নিজস্বতা, অর্থাৎ আমার চোখে পড়বে যে হ্যাঁ তোমার ইন্ডিভিজুয়াল কিছু ইয়ে আছে এখানে, তুমি শুধু বই দেখেই লেখনি, তোমার নিজস্ব ইয়ে আছে সেখানে লেখার জন্য। যদিও বিজ্ঞানের কথা তোমার নিজের কোনো ইনভেনশন নাই, তুমি ওদের কথাই নিজের মতো করে লিখবা, মানে সরাসরি বইয়ের যে ভাষাগুলো আছে একটু চেঞ্জ করে নিজের মতো করে লেখা। তো এই হচ্ছে তোমার অতি উত্তম যাদের মানে যারা পাবে আর কি হাইয়েস্ট, অর্থাৎ 16তে 15 বা 14 থেকে 16 মার্কসে যারা পাবে তাদের জন্য এটা আমি এটাই শুধু তোমাদের বললাম। তো এখন আমি তো জেনারেল ইনফরমেশনগুলো দিলাম, জেনারেল ইনফরমেশনগুলো। আর তোমরা প্রশ্ন করা অলরেডি শুরু করেছো কিনা আমি জানি না, তো সেটা যদি হয় তাহলে আমি দেখব। আর এখন আমি আজকে ইলেকট্রন বিন্যাস নিয়ে বিশেষ কথা বলবো, ইলেকট্রন বিন্যাস নিয়ে। ইলেকট্রন বিন্যাসের আমাদের 3টি নীতি আছে ইলেকট্রন বিন্যাসের। দেখো আমি একটু বোর্ডে যাচ্ছি এখন। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম তোমরা জানো। একটি পরমাণুতে কতগুলো নির্দিষ্ট নীতি দ্বারা আসলে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা লিখি, সেগুলো 1 নম্বর হচ্ছে, তো তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু এই একটা হেডিং থাকবে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা লেখার পরে যে লাস্ট যে তোমাদের যে গ্রিডে যেটা দেওয়া আছে নির্দেশনা, সেটা কিন্তু ওই মানে আউটবাউ নীতি, হুন্ডের নীতি আর হচ্ছে পাউলির বর্জন নীতি, এই 3 নীতিকে সংক্ষেপে আমরা বলছি ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তো প্রথমটা হচ্ছে আউটবাউ নীতি। এখানে অবশ্য তোমাদের গ্রিডে লেখা আছে আপবাউ নীতি, ডাজন্ট ম্যাটার, ইংলিশ সায়েন্টিস্ট বা ইংলিশ কোনো প্রতিশব্দের আউটবাউ মানে হচ্ছে বিল্ডিং আপ প্রিন্সিপাল, বিল্ডিং আপ, নট নেম অফ সায়েন্টিস্ট। এটা সুতরাং এটা বানানে কনফিউশনের দরকার নেই, তুমি যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, এই নীতিটা আমি বললাম কিছুক্ষণ আগে যে সেটি হচ্ছে অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় কোন শক্তি স্তরে আগে যাবে সেটির একটি বিষয়, অর্থাৎ শক্তি ক্রম নির্ণয়ের একটি বিষয়।
এই আহ্বায়ক নীতি দিয়েই কিন্তু আমরা হিসাব করি। একে অনেক সময় n+l নিয়ম বলা হয়, একে বলা হয় হচ্ছে n+l নিয়ম, n+l নিয়ম বলা হয়, কারণ n+l এর মানের মাধ্যমে কিন্তু আমরা দুটি অরবিটালের মধ্যে মানে এনার্জির ডিফারেন্সটা খুঁজে পাই, এবং যেটা নিম্ন শক্তির হয় সেটিতে আগে প্রবেশ করে এবং যেটি উচ্চ শক্তির পরে প্রবেশ করে। তো আবার যখন n+l এর মান একই হয়ে যায়, টাই হয়ে যায়, তোমরা জানো এটা হচ্ছে তখন n এর মান যেটা ক্ষুদ্রতর সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো এইটি দুই অবশ্যই এক্সাম্পল দিবা যে এই আহ্বায়ক নীতি অনুযায়ী 1s থেকে 2s বড়, 2s থেকে 2p, 2p থেকে 3s, 3s থেকে 3p, 3p থেকে 4s, 4s থেকে 3d। এই যে এই এত বড় না লিখে দুই তিনটা বা ধরো যে কোনো একটি অংশ এটি ব্যাখ্যা করলাম যে 2pর পরে ইলেকট্রন 3s এ যায় কেন, বা 3s থেকে ইলেকট্রন 3p তে যায় কেন, এরকম কিছু ব্যাখ্যা দিয়ে দিলাম। আমি যদি এই যে বললাম না তোমার নিজস্বতা বা মানে ইন্ডিভিজুয়াল যে স্বকীয়তা, নিজস্বতা যেটা থাকবে সেটি অবশ্যই যেন চোখে পড়ে টিচারদের, যে হ্যাঁ সেই স্টুডেন্ট একটু অন্যদের থেকে একটু বেটার লিখেছে বা তার লেখাটা একটু আলাদা। বাট এটা করতে যে আবার বিশাল বড় করো না, মানে এটা যেটুক টপিক তোমাদের দেওয়া হয়েছে সর্বোচ্চ 6 থেকে 7 পেজ লাগার কথা, 6-7 পেজ লাগার কথা যে টপিকগুলো আছে, কারণ যে অধ্যায় 2 আরও অনেক কিছু আছে, তার মধ্যে ছোট্ট একটি অংশ তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের শিরোনাম নির্ধারণ করা হয়েছে। বাট 6-7 পেজ মানে এটা করতে যেও না, আবার বেশি হয়ে গেলে আবার কে কাটতে যেও না, যেটা লেখা হয়ে গেলে সেটা থাকুক। তো এরকমই 6-7 বা 8 পেজ বা 9 পেজ এরকম লাগবে আর কি এটা লিখতে সর্বোচ্চ, কারণ সার্টেন টপিকস এর মধ্যে দেওয়া হয়েছে, মানে অপ্রয়োজনীয় তথ্য যেগুলো দরকার নেই সেগুলো না লেখাই ভালো। আচ্ছা, তো এই হচ্ছে তোমার এই ব্যাখ্যা দিলা আহ্বায়ক নীতির। তারপরে ব্যতিক্রম যেটা সেটা পরে কথা বলবো, আহ্বায়ক নীতির ব্যতিক্রম আমরা পরে আর একটা দিয়ে দেখবো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন লেখা লাগবে তখন সেখানে ব্যতিক্রম দিয়ে দেখাতে পারবে। তো আহ্বায়ক নীতির পরে মানে এটি কিন্তু মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাসের। আসলে আমাদের পর্যায় সারণীতে যে আমরা যে ইলেকট্রনগুলো দেখি, নর্মালি যে ইলেকট্রনগুলো লিখি সেগুলো কিন্তু সবসময় এই নিয়ম অনুযায়ী চলে কিন্তু। ওকে, নেক্সট পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি যেটা, সেখানেও আসলে এই যে তোমরা একটা তথ্য 9-10 থেকে জেনে আসছো, সেটা হচ্ছে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এইটা কিন্তু আসলে বিজ্ঞানী পাউলি কিন্তু উনি করেছেন যে একটি অরবিটালে অনধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তো পাউলির বর্জন নীতির দুটি স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্ট হচ্ছে কোনো পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না। তোমরা এটি জানো, এটি একটি তত্ত্ব থিওরি। পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না, মানে কি 3টি কোয়ান্টাম সংখ্যার মান যদি সমান হয়েও যায় এবং একটি আলাদা হবে, তাহলে ওই তথ্যটা আগে লিখবা এখানে। ওই তত্ত্বটি লেখার পরে তুমি যে কোনো একটা পরমাণুকে এক্সাম্পল হিসেবে নিয়ে, যে কোনো একটা পরমাণু, যেমন জিঙ্ক তুমি যদি এক্সাম্পল হিসেবে নাও, জিঙ্ক এক্সাম্পল হিসেবে নিলা, জিঙ্ক 30, তো আমরা ইলেকট্রন বিন্যাস লিখতেছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। এখানে আমরা এক কাজ করি, চলো এই যে সর্বশেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রনের ক্ষেত্রে এই পাউলির বর্জন নীতির যথার্থতা প্রয়োগ করব। এটা কেন, যে তুমি ধরো একজন জিঙ্ক দিলা, একজন ক্যালসিয়াম দিলা, একজন যে কোনো একটি মানে পরমাণু, মানে আলাদা একটা পরমাণু দিলা, তুমি সবাই হিলিয়াম দিয়ে যে করবে এমন কোনো কথা নাই। মানে আমি তোমাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি, আমি চাচ্ছি একটু আলাদা থাকুক। তুমি এটা তো সিম্পল জিনিস, সবসময় যেটা বইয়ে লেখা আছে, যেটা দিয়ে এক্সাম্পল দেওয়া আছে সেটা দিবে কেন, তুমি নিজের মতো করে দিতে পারো, তাহলে তোমারটা একটু আলাদা হয়ে গেল। এই তো 4s মানে এইগুলো তো এটা যদি করে ফেলো অ্যাসাইনমেন্ট, এটা সম্ভবত হয়ে গেছে তোমাদের, এটা নিয়ে কাটার দরকার নেই, টাইম নষ্ট করার দরকার নেই। পরবর্তী যেগুলো আসবে সেগুলোতে তুমি আমার এই জিনিসগুলো করার চেষ্টা করবে। ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে, মোস্ট কমন যে এক্সাম্পলটা সেটা তুমি না দিয়ে তুমি একটা আলাদা একটা এক্সাম্পল দিলে, তাহলে তোমার খাতার ওই যে একটা পয়েন্ট যে আছে
পরীক্ষার্থীর স্বকীয়তা এবং নিজস্বতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে সেটি ইনক্লুড হয়ে গেল। এনিওয়ে, তো এখানে আমি 4টি কোয়ান্টাম সংখ্যা লিখছি, এন, একটা এল, একটা এম, একটা এস। আচ্ছা, তাহলে 4s এর সর্বশেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রন। আচ্ছা, 4s এর প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান দেখো 4, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান হচ্ছে +1 আর -1 হোয়াটএভার। আচ্ছা, আর 4s এর দ্বিতীয় ইলেকট্রনের জন্য মান 4, 0, 0, -1। তো এই হচ্ছে দেখো 3টি কোয়ান্টাম সংখ্যা, তুমি 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়ে গেল এবং 3টি সমান হয়ে গেল, একটি আলাদা। এই একটি আলাদা তার মানে এই একটা অরবিটালে এটা কি তোমরা জানো যে এই যে আলাদা হলে বা এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যে আলাদা হলো, এটা এই প্লাস আপ এবং মাইনাস আপ হিসেবে কেন থাকে তোমাদের জানা হয়ে গেছে মনে হয়। এটি হচ্ছে যে আসলে ইলেকট্রনকে স্থিতিশীলতা মানে অরবিটালকে স্থিতিশীলতা দান করার জন্য একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে রিপালশন কমানোর জন্য করা হয় কি, এটি আরেকটি ইলেকট্রন অন্যদিকে করে বিপরীত দিকে ঘুরলে কি হবে, তখন রিপালশনটা কমে যায়, মানে স্থিতিশীলতা বেশি হয়, বিকর্ষণের পরিমাণ কম হয়। ইলেকট্রন তো জানো নেগেটিভ চার্জযুক্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে, যার জন্য বিকর্ষণ যতটা কম হয় ততটা ওই পরমাণুর জন্য স্থিতিশীল অবস্থা। দ্যাটস ওয়াই স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ একটি যদি প্লাস আপ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আরেকটি হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এগুলোই এত মানে পাউলির বর্জনীতিতে তুমি বেশি কথা যেহেতু এখানে নাই, টুকটাক লিখে দিতে পারো। আর আরেকটি বিষয়, পাউলির বর্জনীতির আরেকটি তথ্য আছে, যেমন এই যে তোমরা শুনলা যে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হয় না। আরেকটি বিকল্প বিবৃতি আছে পাউলির বর্জনীতির, সেটি হচ্ছে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। মানে 2টি ইলেকট্রন থাকলে তোমার একটার যদি স্পিন থাকে আর একটার স্পিন দ্বারা ওটা নিউট্রালাইজড হয়, বা একটার যদি কোনো নিট চার্জ থাকে অন্যটি দ্বারা সেটি প্রশমিত হয়, যার জন্য পরমাণুটা এক্সট্রা স্ট্যাবিলিটি অর্জন করে। এই জন্য সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। 3টি থাকলে কিন্তু একটা নিট মান থেকে যেত, 3টি থাকলে। 4টি আবার থাকবে না, এত ছোট জায়গায় 4টি ইলেকট্রন থাকে না। সো মানে 2টি ইলেকট্রন অপটিমাম, 2টি ইলেকট্রন থাকলে ওই পরমাণুর ওই অরবিটালের জন্য রিপালশন সবচেয়ে কম হয়, যার জন্য একটা পরমাণুর একটা অরবিটালে সর্বোচ্চ 2টি, মানে নো মোর 2 ইলেকট্রনস, 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো এই হলো পাউলির বর্জনীতির কোনো এক্সেপশন এখানে নাই, এটা একদম স্বতঃসিদ্ধ, সবসময়ের জন্যই প্রযোজ্য এটি। তুমি যদি আর একটু ক্রিটিক্যাল লিখতে চাও, সাপোজ এখানে 2p-র লাস্ট ইলেকট্রনটা এবং 3s এর প্রথম ইলেকট্রনটা, যে কোনো 2টি ইলেকট্রনের ক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি পাউলির বর্জনীতি প্রমাণ করবো, সেটা পারবা। কিন্তু দেখবা যে এই যে যেমন এটা দেখো, এটা কিন্তু n এর মান এটাতে 3 আছে, n এর মান 4 আছে, অন্যগুলো এক হয়ে গেল, ওইটা মিলবে না। আবার বিষয়টি কিন্তু এরকম যে সর্বোচ্চ 3টি মিল হতে পারে, আবার একটিও মিল হতে পারে, 2টিও মিল হতে পারে। ধরো একটা মিল হলো, 3টাই অমিল হয়ে গেল, এটাও পাউলির বর্জনীতি। 2টা মিল 2টা অমিল, পাউলির বর্জনীতি। 3টা মিল 1টা অমিল, সেটিও পাউলির বর্জনীতি। মানে সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সেম হতে পারে, সেটাই। তো চলো আমরা দেখি পরের যে এটা আছে, পয়েন্টটা আছে, সেটা দেখি। পরেরটি আছে হুন্ডের নীতি আছে। হুন্ডের নীতি দেখো, হুন্ডের নীতিটা বেশ গুরুত্বপূর্ণ এটি, কারণ ইলেকট্রন সমশক্তি স্তরে, মানে একই উপস্তরের যে অরবিটালগুলো থাকে, সেইখানে ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে, সেটি হচ্ছে তোমার হুন্ডের নীতি। যে একই উপস্তরের ইলেকট্রনগুলো আগে একই উপস্তরের সমশক্তি স্তরের অরবিটালগুলোতে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে,
একমুখী স্পিনে প্রবেশ করার পরে প্রাপ্যতার ভিত্তিতে জোড়াবদ্ধ হবে, অর্থাৎ ইলেকট্রন যদি এক্সট্রা থাকে সেখানে তখন ভর্তি হবে। যেমন 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 ধরো আমরা কয়েকটি এক্সাম্পল দেখি। কার্বন, তুমি এক কাজ করবা, উদাহরণ বেশি দেওয়ার চেষ্টা করবে। উদাহরণ বেশি দিলে কিন্তু, এবং উদাহরণগুলো যদি তুমি আলাদা আলাদা পরমাণু দিতে পারো তো আরও ভালো তোমার জন্য হয় সেটি। তাহলে একটা খাতা থেকে আরেকটা খাতা আলাদা হয়ে যাবে। তো তাহলে সমশক্তি স্তরের যে অরবিটালগুলো আছে সেখানে, বা একই উপস্তর বলতে পি উপস্তরের যে তিনটি অরবিটাল, পি উপস্তরের তিনটি অরবিটালের নাম হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। এই তিনটি অরবিটালে ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন প্রথমে একমুখী স্পিনে যাবে, তারপরে বিপরীতমুখী। যেমন কার্বনের দেখো এখানে 1s2, 2s2, 2px, 2py, 2pz, মানে এরকম একটা এক্সাম্পল, এক সেট এক্সাম্পল থাকলো সেখানে। তারপর কার্বনের পরে নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2px, 2py, 2pz, and finally oxygen 8. এই যে দেখো এখানে কার্বনেরটা বলি, কার্বনের 6টা ইলেকট্রন, 2 দিয়ে 4, তাহলে একমুখী স্পিনে একমুখী। তোমরা এরকম করে লেখার পরে আগেই বক্স করে লেখার দরকার নাই, বক্স করে শেষে একটা এক্সাম্পল দিলেই হবে। এইভাবে যাচ্ছে, তো ইলেকট্রন এখানে 0, ইলেকট্রন তো ফুরাই গেছে, 2 দিয়ে 4, 5, 6। তো এখানে দেখো হয়ে গেল যে 3টি ইলেকট্রন বাকি ছিল, 3টি দিলাম। তুমি কিন্তু এইভাবেও লিখতে পারো, পাশে ব্র্যাকেটে লিখতে পারো, প্রত্যেকটার আলাদা 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 ব্যাখ্যা দিতে পারো যে পি উপস্তরের 3টি অরবিটাল সমান শক্তি স্তর বা ডিজেনারেট, কিন্তু 2টি ইলেকট্রন বাকি ছিল, যেন ইলেকট্রন আগে একটি করে ইলেকট্রন প্রবেশ করেছে। যে কথা বলতেছিলাম, মানে বইয়ে এক ধরনের করে বর্ণনা করা আছে, তুমি সেটাকে ইন্টারপ্রিট করে মানে নিজের মতো করে ডিসক্রাইব করতে পারো নিজের মতো। তাতে হবে কি, তোমার খাতাটা একটু আলাদা মনে হবে, যে তুমি নিজস্ব হিসাব থেকে লিখছো। তারপরে এদের নাইট্রোজেনের ক্ষেত্রে একই, যে পি উপস্তরের 3টি অরবিটাল পি এক্স, পি ওয়াই, পি জেড এর শক্তি সমান। এই অবস্থায় এদেরকে ডিজেনারেট অরবিটাল বলে। তো একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করেছে অ্যাকর্ডিং টু হুন্ডস রুল। যেহেতু আর ইলেকট্রন নাই, সুতরাং পি এক্সে ইলেকট্রন আসেনি। একইভাবে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রেও তুমি এভাবে কিন্তু লিখতে পারো যে যেহেতু অক্সিজেনের ইলেকট্রন 8টি, সুতরাং একটি করে ইলেকট্রন প্রবেশ করার পরে একটি ইলেকট্রন অবশিষ্ট থাকবে, সেটি পিএক্সে চলে আসছে। এই যে মানে দেখো বইয়ে এক ধরনের লেখা আছে, তুমি এই পাশাপাশি করে ব্যাখ্যা দিলা, এই আর কি। তো এই হচ্ছে তোমার হুন্ডস রুল। এখানে বক্স করে তুমি লিখতে পারো, বক্স করে দুই একটা বক্স করে লিখতে পারো। যেমন ধরো এখানে আমরা এখানে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লিখতে পারি। ফসফরাস এখানে বক্স দিতে পারো 1s, 2s, এখানে 1s, 2s, 2px, 2py, 2pz, then 3s, 3px, 3py, 3pz। ওকে, তো 15টি ইলেকট্রন এইভাবে তুমি দিয়ে দিতে পারো। একটি বক্স করে এরকম দেখালে, আমি বলছি পরে কথা, প্রত্যেকটিতে কিন্তু হুন্ডের নীতি প্রযোজ্য হয়েছে। এটি তো এই যে এস অরবিটাল, তো আসলে একটি অরবিটাল, এস উপস্তরে একটি অরবিটাল থাকে। হুন্ডের নীতি আসলে প্রযোজ্য যে সকল উপস্তরে একাধিক অরবিটাল থাকে সেটা। তাহলে এস অরবিটালে কিন্তু হুন্ডের নীতি ওইভাবে হয় না আসলে, কারণ এখানে অরবিটালই একটা। যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে একটা একমুখী আর বিপরীতমুখী স্পিনে। বাট যে এইখানে 3টি অরবিটাল, আবার ডিতে ক্রোমিয়াম যেমন আছে, ক্রোমিয়ামটা দেখবো পরে আমরা। তো এইখানে একমুখী স্পিনে, পর বিপরীতমুখী স্পিনে, তারপরে লাস্টে গিয়ে এখানে দেখো 3টি অরবিটাল। তো একটি বক্স করে দেখাই দিলা হুন্ডের নিয়মে।
নেক্সট আমাদের আছে এখানে হুন্ডের নীতিতে, আর ওই এত বেশি এক্সাম্পল দেওয়ার দরকার নেই, তুমি চলে যাবে আমাদের যে এক্সেপশনাল যে একটি পয়েন্ট আছে। এক্সেপশনাল পয়েন্ট কোনটি? সেটি ছিল হচ্ছে ক্রোমিয়াম, পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্পেশালি চাওয়া হয়েছে। পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এইখানে তুমি আলাদা একটা হেডিং দেওয়ার দরকার নাই, তুমি লিখতে পারো যে পরমাণুতে 3টি নিয়ম ছাড়াও পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যেটি দেখা হয় সেটি হচ্ছে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিকতর স্থিতিশীল হওয়ায় ক্ষেত্র বিশেষে বা বিভিন্ন কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে তোমার আউটবাউ নীতি কার্যকর হয় না। আউটবাউ নীতি কার্যকর হয় না, তার মানে n+l এর মানের দিয়ে যেটা সেটা কার্যকর হয় না। তখন ক্রোমিয়ামেরটা তুমি স্পেশালি লিখে দিলা। ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম 24 এখানে যেটা আছে সেটা অনেক ছোটবেলা থেকেই জানো, এটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এই যে এখানে নিচে এরকম টান দিবা, নিচে এরকম টান দিয়ে দেখা যাবে ব্যতিক্রমটা আসলে এখানেই ঘটেছে। কথা ছিল আউটবাউ নীতি অনুযায়ী আগে যেহেতু 3d এবং 4s এর মধ্যে 4s এর শক্তি কম n+l এর মান অনুযায়ী, সুতরাং ইলেকট্রন সেখানেই যাওয়ার কথা ছিল আগে, তা না গিয়ে সেটি অর্ধপূর্ণ রেখে ডিতে ইলেকট্রন গেছে। এতে সুবিধা হচ্ছে, এতে সুবিধা তুমি এক কাজ করবো, আগে আউটবাউ নীতি অনুযায়ী লিখে নেবা 4s2 3d4, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আউটবাউ নীতি অনুযায়ী। কিন্তু এটাতে সমস্যা দেখা যাচ্ছে যে এই অরবিটালটি পূর্ণ কিন্তু ডি অরবিটালটি পূর্ণ না অর্ধপূর্ণ না, পূর্ণ না অর্ধপূর্ণ না। যদি অর্ধপূর্ণ হয় তাহলে এটা প্রতি সময় ইলেকট্রন বিন্যাস অর্জন করে, যেহেতু একটা সিমেট্রিক্যাল ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, সুতরাং ইলেকট্রন দেখা যাচ্ছে যে 4s অরবিটালে একটি দিয়ে 4s অরবিটালে একটি থেকে ডি অরবিটালে এতে সুবিধা হচ্ছে কি s অরবিটালটিও অর্ধপূর্ণ, ডি অরবিটালটিও অর্ধপূর্ণ। মানে এটা কেন হয় তুমি একটা তাৎপর্য লিখতে পারো। এটার হওয়ার কারণ হচ্ছে যদি এইভাবে থাকে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে পরমাণু বেশি স্টেবল হয়, পরমাণুর জন্য বেশি স্টেবল, তার জন্য স্থিতিশীল অবস্থা হয়। আর এটা যদি না হয় ওইটা একটা অস্থিতিশীল অবস্থা হয়। তো পরমাণু সবসময় স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, যার জন্য এইরকম ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। তো এই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা স্পেশালি তোমাদের বলাই আছে। আর পটাশিয়ামের কথা লেখা আছে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তো আউটবাউ নীতি অনুযায়ী দেখায় দিছো আগে, ওইখানে কোনো ঝামেলা নাই। সেখানে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করেছে, পরে উচ্চ শক্তির অরবিটালে। তো এই হচ্ছে অবস্থা। তো আমার মনে হয় তো এই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছে, অনেকদিন ধরেই তোমরা অলরেডি অনেকগুলো জুমে একটা ক্লাস নিয়েছিলাম আমরা, সেখানে অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা দিয়েছিলাম। আরও ডক্টর বজন স্যার নিয়েছে, আমি নিচ্ছি। সুতরাং আমার মনে হয় না তোমাদের কোনো প্রশ্ন বাকি আছে এটাতে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে মার্জিন কতটুকু দিবে না দিবে এগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না। এগুলো কোনো মার্কস নাই, এগুলোর উপর কোনো মার্কস রাখা নাই যে মার্জিন কম বেশি হওয়ার জন্য। তোমার আসলে যেটা দেখা হবে, যে কথাগুলো বললাম সেটাই, তোমার কন্টেন্টস কেমন করে লিখছে। তবে হ্যাঁ, লেখাটা যেন অবশ্যই আমরা পড়তে পারি সহজেই, একটি গ্লান্স তাকালেই যেন বুঝতে পারি যে হ্যাঁ এটা লিখেছে। কোন ইলিজিবল মানে অস্পষ্ট লেখা যেন না থাকে, ভালো লেখার সংজ্ঞা আসলে সেটি। আর একটু যত্নআত্তির ছাপ তো থাকবেই। আর অ্যাসাইনমেন্ট জীবনে প্রথম করছো, আগে হয়তো বিজ্ঞানের স্টুডেন্টরা কখনোই অ্যাসাইনমেন্ট করেনি, দিস ইজ অ্যান টোটালি নিউ কনসেপ্ট টু ইউ। তো যখন জব টব করবো বা অন্য হায়ার স্টাডিতে যাবা তখন লাগবে অ্যাসাইনমেন্ট আবার, সুতরাং কিছু অভিজ্ঞতা আগেই হয়ে থাকলো। আর অ্যাসাইনমেন্টের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে এর কোনো ধরাবাধা বলে দেয়নি এতটুকু আমাদের লিখতে হবে, 5 পেজ কি 7 পেজ এরকম বলে দেয়। এটাই একটা তোমার জন্য অ্যাডভান্টেজ। বাট এই অ্যাডভান্টেজ যারা বোকা তারা করবে কি, তারা একদম বইয়ে দাড়ি কমা সহ যা আছে সব দিয়ে দিবে। আর যারা একটু চালাক চতুর, যারা বিভিন্ন দিকে খেয়াল করছে যে বেশি মার্কস পাওয়ার জন্য কী করতে হবে, তারা যেটা করবে সেটা হচ্ছে নিজস্ব চিন্তাভাবনা কিছুটা থাকবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট প্রেজেন্ট করাটা, একটু স্মার্টলি প্রেজেন্ট করা, যে আমি একটু আই এম বিট ডিফারেন্ট দেন আদার্স, এইটা তুমি করতে পারবা আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জিনিস নিয়ে আর ক্লাস লেংদি করতে চাচ্ছি না, তোমরা বরং অ্যাসাইনমেন্ট লেখায় বসে যাও। আবার তোমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, ফিজিক্স আছে, ভালো করে লেখো। বারবার একটা পেজ লিখে আবার কেটে আবার বাদ দিয়ে একটা করো না, এটা এমন কিছু না। আত্মবিশ্বাসী হও
এবং প্রয়োজনে একাধিক বইয়ের হেল্প নাও। ইনশাল্লাহ আমরা আছি। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাবে। তো অলরেডি অনেক দিন অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি, এই জন্য আজকে তোমার কোয়েশ্চেন নাই। তো পরবর্তী যে কোনো একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তাদের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।